আসসালামু আলাইকুম। আমরা এসএসসি কেমিস্ট্রি সপ্তম অধ্যায়ের সিকিউ সলভ করতেছিলাম। দেখো আমরা এখানে একটা সিকিউ রাখছি। একটু দেখি এখানে কি বলছে যে ৬ নম্বরে বলছে যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, ঠিক আছে? একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, আরেকটা বিক্রিয়া কি ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে একটা বিক্রিয়া দেখা যাচ্ছে এটা আমাকে খুঁজে বের করতে হবে এটা কি। আর তারপর এখানে তোমার দেখাইছে যে এপাশে পানি। এটা মেইনলি একটা অ্যাসিড একটা ক্ষার, বুঝছো? অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে তোমার প্রশমন বিক্রিয়া হয়। এখানে জাস্ট একটা পানির সাথে একটা লবণ তৈরি হবে। তাহলে কি লবণ তৈরি হবে? ম্যাগনেসিয়াম সালফেট তৈরি হবে এখানে মেইনলি। দেখো তোমার এখানে জাস্ট এর জায়গায় তোমার এই ম্যাগনেসিয়াম সালফেট লবণ তৈরি হবে। আর তোমার এটা মেইনলি ক্ষার, এটা অ্যাসিড। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে সবসময় জানো যে প্রশমন বিক্রিয়া তৈরি করে। প্রশমন বিক্রিয়া কি তৈরি হয়? এই একটা লবণ তৈরি হয়, একটা পানি তৈরি হয়। তাহলে পানি এখানে তৈরি হয়েছে আর লবণটা আমরা তৈরি করে দেখাচ্ছি যে লবণটা তোমার ম্যাগনেসিয়াম আর সালফেট আয়ন দিয়ে তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা বিক্রিয়াটা লিখছি যে এখানে কি তৈরি হলো। আর এখন আমরা গ আর ঘতে কি বলছে? গতে বলছে উদ্দীপকের এ যৌগের এস এর জারণ সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকের এ যৌগটা এই যে বের করে নিছি, আর এখানে এস সালফারের জারণ সংখ্যা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো যে উদ্দীপকের সংঘটিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া, অন্যটি নন রেডক্স বিক্রিয়া। তোমরা যদি বিক্রিয়ার দিকে তাকাও, প্রথম যে বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, আর পরেরটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তোমরা ভালো করে জানো যে সংযোজন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া। যদি তোমরা বই ভালো করে পড়ে থাকো, তোমাদের সংযোজন বিক্রিয়ার মধ্যে মানে রেডক্স বিক্রিয়ার মধ্যে যে এক্সাম্পলগুলো ছিল তার মধ্যে প্রথমটাই ছিল সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? আর নন রেডক্সের মধ্যে ছিল প্রশমন বিক্রিয়াগুলো। ওকে, তাহলে তোমরা জাস্ট যদি একটু মুখস্থ পড়াশোনা মাথায় রাখো তাহলেই বলতে পারবো যে প্রথমটা সংযোজন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া, আর পরের যেটা এটা প্রশমন বিক্রিয়া, এটা নন রেডক্স বিক্রিয়া। জাস্ট এটুকু তো বললেই হবে না, তোমাদের সিকিউ একটু ব্যাখ্যা করে লিখতে হবে, সেই ব্যাখ্যাটা আমরা দেখবো সামনের দিকে। তাহলে আমরা দেখো গ নাম্বারে লিখবো যে উদ্দীপকের এ যৌগটি। তাহলে আমরা আগে বিক্রিয়াটা দেখাইতে হবে যে উদ্দীপকের এ যৌগের বিক্রিয়াটা কি। আমরা আগে লিখবো যে গ নাম্বারে তাহলে এটাই এ। তাহলে লিখবো যে উদ্দীপকের এ যৌগটি ম্যাগনেসিয়াম সালফেট। নিচে এ যৌগটির সালফার এর জারণ সংখ্যা বের করা হলো। জারণ সংখ্যা বের করা হলো। তোমরা ভালো করে জানো যে যেটা জারণ সংখ্যা বের করা হয় সেটাকে এক্স ধরে নেওয়া হয়, ঠিক আছে? তাহলে লিখবা যে ধরি সালফার এর জারণ সংখ্যা এক্স, ঠিক আছে? এটা ধরে নিবা। তাহলে দেখো ম্যাগনেসিয়াম একটা ধাতু, এর জারণ সংখ্যা তোমাকে যেটা বের করতে বলছে এটা তোমাকে এক্স ধরে নিতে পারো, বাকিগুলো মোটামুটি তোমার এমন মৌলই থাকবে যেগুলো তুমি জানো। তাহলে দেখো সালফারের দিকে যদি তাকাও, সালফার মেইনলি একটা ধাতু, এর জারণ সংখ্যা +2, ঠিক আছে? লেখার পরে তোমার এখানে জাস্ট +2 লিখছো, তারপর বাকিগুলো সব প্লাস দিয়ে দিয়ে লিখবা। তাহলে এটা +2, তারপর এখানে সালফারের জন্য এক্স লিখছি, আবার প্লাস দিয়ে অক্সিজেন, ভালো করে জানো অক্সিজেন -2 গুণন 4, আর সব কিছু ইকুয়াল টু 0 লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমার কত হয়? +2 প্লাস এক্স প্লাস এখানে দেখো -8, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কত হয়? তোমার -8 হয় আলটিমেট, ইকুয়াল টু 0। এই -8 আর +2 তাহলে কত হয়? -6। আর যদি তুমি একবার পার করে দাও তাহলে এখানে এসে +6 হবে, ঠিক আছে? তাহলে সালফার জারণ সংখ্যা কত? +6। তাহলে নিচে লিখবা যে অতএব উদ্দীপকের এ যৌগটিতে সালফারের জারণ সংখ্যা +6, ঠিক আছে? অবশ্যই প্লাস দিয়ে দিবা কিন্তু, হ্যাঁ, জারণ সংখ্যাকে প্লাস মাইনাস দিয়ে লিখতে হয়। আচ্ছা, তাহলে গ নাম্বারের অ্যান্সার এটুকুই। আমরা একটু এখন ঘ নাম্বারের অ্যান্সারটা দেখব। আচ্ছা, দেখো ঘ নাম্বারের যে অ্যান্সার, আমরা হচ্ছে প্রশ্নটা আরেকবার একটু দেখি, যে দুইটা বিক্রিয়া একটু দেখে আসি যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে।
তাহলে একটা বিক্রিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে, ঠিক আছে। তো সমাধান করে নাও এখানে। ওকে, আর পরের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম সালফেট লবণ প্লাস পানি। তাহলে এখন বিক্রিয়াটা লেখার পরে এখন ওই উদ্দীপকে যেটুকু লিখতে হয় যে উদ্দীপকের দুইটি বিক্রিয়ার মধ্যে একটি রেডক্স এবং একটি নন রেডক্স তা নিচে ব্যাখ্যা করা হলো। তোমরা প্রথমে এভাবে লিখতে পারো যে উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া। এটি রেডক্স মানে জারণ বিজারণ, ঠিক আছে, একটি রেডক্স বিক্রিয়া। নিচে তা বিশ্লেষণ করা হলো। এই কথাগুলো লিখবা, ঠিক আছে। আচ্ছা, লেখার পরে আমরা বিক্রিয়াটা যে জারণ বিজারণ ঘটে সেটা দেখালে আমাদের এখানে প্রথম হাফের অ্যান্সার শেষ। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন। দেখো আমি তোমাদের বলছিলাম যে মুক্ত মৌলের ক্ষেত্রে আমরা উপরের দিকে জারণ সংখ্যা হিসেবে 0 লিখি, ঠিক আছে, বা এটাকে নিউট্রাল অবস্থা বোঝাই। 0 এটাও 0, ঠিক আছে। 0 মানে মনে রাখবা যে এর যে কয়টা তোমার হচ্ছে ইলেকট্রন ছিল সে কয়টাই আছে, বুঝছো। 0 মানে যে কয়টা ইলেকট্রন ছিল সে কয়টাই আছে। আচ্ছা দেখো, তারপর আসলে এদিকে তুমি যদি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের দিকে দেখো, এখানে এটা 2+ আর অক্সিজেন 2-, বুঝছো। আমরা বলছিলাম যে জারণ মানে কি বলছিলাম, সারণ। দেখো তো এখানে যে কয়টা ইলেকট্রন সে কয়টাই আছে, এখানে কি 2+ মানে দুইটা কম, তার মানে এই জায়গায় সারণ ঘটছে, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটার নাম কি, জারণ বিক্রিয়া। আর জারণ বিক্রিয়া আমরা কি পাই, বিজারক পাই। এখানে দেখো তোমার নিউট্রাল অবস্থায় আছে, আর এখানে 2- মানে গ্রহণ করছে, তাই না। 2- মানে অবশ্যই গ্রহণ করছে। অথবা আরো যদি আমি ভালো করে বলি যে অক্সিজেন এখানে 0 মানে কি, এখানে কয়টা ইলেকট্রন আছে, 8টাই আছে, ঠিক আছে। আর এখানে 2- মানে কি 10টা। তাহলে দেখো এই যে 8, এখানে 10, অবশ্যই গ্রহণ। তাহলে এই গ্রহণকে আমরা কি বলবো, বিজারণ বলবো। বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কি পাই, জারক পাই, বুঝছো। জাস্ট তোমার এটা দেখানো শেষ হইলো। এখন এটাই একটু বাংলা লাইনে বলবা যে বিক্রিয়াটিতে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করায় এখানে জারণ হয়েছে, ঠিক আছে। এবং অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করায় বিজারণ হয়েছে, ঠিক আছে। এটুকু লিখলেই তোমাদের প্রথমটা, অর্থাৎ এই বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া। বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া। তাহলে দ্বিতীয় বিক্রিয়াটার দিকে একটু দেখবো আমরা। দ্বিতীয় বিক্রিয়া কি বলা হয়েছে, বা দ্বিতীয় বিক্রিয়াকে কেন নন রেডক্স, ওটা মিলে প্রশমন বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াটি তাহলে কি এখানে ছিল, একটা ক্ষার ছিল ম্যাগনেসিয়াম অক্সাইড, সালফিউরিক অ্যাসিড ছিল, তারপরে এই পাশে কি করলো, ম্যাগনেসিয়াম সালফেট লবণ তৈরি করলো, আর এখানে পানি তৈরি করলো। বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া। বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া। আমরা জানি প্রশমন বিক্রিয়া নন রেডক্স, মানে এখানে জারণ বিজারণ ঘটে না, নন রেডক্স। নিচে তা বিশ্লেষণ করা হলো। জাস্ট কি করবা, বিক্রিয়াটা তুমি দেখাবা যে এখানে কোনো ইলেকট্রনের গ্রহণ বা ত্যাগ কিছুই ঘটে নাই, ঠিক আছে।
তাহলে দেখো ম্যাগনেসিয়ামের এখানে দেখো 2+, 2-, ঠিক আছে। তারপর এখানে দেখো H2SO4, সালফারে তো 2-, আর হাইড্রোজেনের হচ্ছে তোমার 1+, 1+। এখন দেখো দুইটা হাইড্রোজেন আছে না, তার মানে কি আলটিমেটলি এখানে তোমার 2+, 2-, বুঝছো। তারপর এখানে দেখো ম্যাগনেসিয়াম সালফেট 2+, 2-, ঠিক আছে, প্লাস পানি। অক্সিজেনের 2-, আর এখানে 1+, কিন্তু হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, তার মানে এখানে তোমার 2+, 2-। আলটিমেট দেখো সব জায়গায় তোমার সমান সমান, এখানে কোনো গ্রহণও হয় নাই, কোনো ত্যাগও হয় নাই। তাহলে এখানে বলবা যে উদ্দীপকের বিক্রিয়াতে ইলেকট্রনের গ্রহণ বা ত্যাগ হয় না, অথবা এটি একটি নন রিডক্স বিক্রিয়া, ঠিক আছে। উদ্দীপকের বিক্রিয়াটিতে ইলেকট্রন এর গ্রহণ বা ত্যাগ হয়নি, অতএব বিক্রিয়াটি নন রেডক্স বিক্রিয়া। ওকে, এটুকু লিখলে তোমাদের অ্যান্সার শেষ। এখানে কি বলছে একটু দেখি। আমাদের 3টা বিক্রিয়া দেওয়া আছে, ঠিক আছে। 1 নম্বর যে বিক্রিয়া, এটা হচ্ছে দেখো 1 নম্বর যে বিক্রিয়া ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর একটা অ্যাসিডের বিক্রিয়া, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে কি তৈরি হবে সেটা একটু দেখি আমরা। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর এটা একটা ক্ষার, একটা অ্যাসিড, এর পাশে কি তৈরি হবে? অবশ্যই লবণ পানি তৈরি হবে, ঠিক আছে, প্রশমন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা এখানে তোমার হোয়াট চিহ্ন, যেটা এর পাশে এই জিনিসগুলো তৈরি হবে। পরেরটা দেখো তোমার এখানে কি লেখা আছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড কি তৈরি হবে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা দেখো যে একটা ক্যালসিয়াম দেওয়া আছে আর ফ্লোরিন দেওয়া আছে, তোমার এখানে ক্যালসিয়াম ফ্লোরাইড তৈরি হবে, ক্যালসিয়াম ফ্লোরাইড তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, CF2, ওকে। তাহলে দেখো আমরা যে 3টা বিক্রিয়া সম্পন্ন করছি, যে এখানে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, ক্ষার অ্যাসিডের বিক্রিয়া, লবণ পানি তৈরি করছে, প্রশমন বিক্রিয়া। এখানে তোমার দেখো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে, এটা একটা সংযোজন বিক্রিয়া। এখানে ক্যালসিয়াম আর এখানে হচ্ছে ফ্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ফ্লোরাইড তৈরি করছে, এটা একটা সংযোজন বিক্রিয়া। কিন্তু এটার একটা স্পেশাল নাম আছে, এটাকে সংযোজনের সাথে সংশ্লেষণ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, কেন বলা হয় সেটা একটু তোমাকে বলতেছি, যে 3 নাম্বারটাকে কেন সংশ্লেষণ বলা হয়। আচ্ছা, তোমাদের এখন প্রশ্নগুলো দিকে পড়ি। আমাদের দৈনন্দিন জীবনে 1 নং বিক্রিয়াটির ভূমিকা ব্যাখ্যা করো, এটার ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। তারপর বলছে যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। 2 এবং 3 নং বিক্রিয়ার আলোকে বিশ্লেষণ করো। এটা জাস্ট আমরা ঘ নাম্বারে যখন ব্যাখ্যা করব তখন আমরা হচ্ছে এই ব্যাপারটা ব্যাখ্যা করব, হ্যাঁ। আচ্ছা, দেখো তাহলে আমরা ঘ নম্বরে লিখবো যে আমাদের দৈনন্দিন জীবনে 1 নং বিক্রিয়ার ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো। গ নম্বরে এক নং বিক্রিয়াটির ভূমিকা ব্যাখ্যা করা হলো। তাহলে 1 নং বিক্রিয়াটা আগে লিখবা, 1 নং বিক্রিয়াটি। আচ্ছা, কি ছিল? যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস HCl। এটা একটা প্রশমন বিক্রিয়া। দেখো এটার মেইন যে ভূমিকা, এটা মেইনলি অ্যান্টাসিড রূপে ব্যবহৃত হয়। অ্যান্টাসিড, হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে বা আমাদের পরিপাকতন্ত্রের জন্য এটা ব্যবহৃত হয়। পরিপাকে ব্যাপারটা কেন কিভাবে ব্যবহৃত হয়, তোমরা একটা কথা বা সবাই এই ব্যাপারের সাথে কোনো না কোনোভাবে ভোগ হয়, যে অ্যাসিডিটির সমস্যা। মেইনলি কি হয়, আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলীতে এখানে অনেক অনেক এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেশি হয় সেই সমস্যাকে আমরা অ্যাসিডিটি বলি, ঠিক আছে। তাহলে অ্যাসিডিটির জন্য আমরা কি খাই? অ্যান্টাসিড খাই, মানে অ্যান্টি অ্যাসিড, বুঝছো, অ্যান্টি অ্যাসিড, এটাকে আমরা সংক্ষেপে বলি অ্যান্টাসিড।
তাহলে দেখো তোমার পাকস্থলীতে কি বাড়ছে, অ্যাসিড বাড়ছে, তাহলে তুমি এটাকে কি দিয়ে প্রশমিত করবে? অবশ্যই একটা ক্ষার দিয়ে প্রশমিত করবে। তাহলে এই ক্ষারটাই মেনলি অ্যান্টাসিড, বুঝছো? তাহলে পরিপাকে বা চিকিৎসা ক্ষেত্রে তাহলে আমরা কি ভূমিকা, কোনো কারণে যদি কারো অ্যাসিডিটি হয় তাহলে আমরা কি করবো, এই অ্যান্টাসিড খাবো। যদি পাকস্থলীতে HCl এর পরিমাণ বেড়ে গিয়ে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়, অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়, তখন উদ্দীপকের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিড রূপে গ্রহণ করতে পারি। এটি আমাদের পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে লবণ ক্ষারে পরিণত করে, ঠিক আছে? এটি আমাদের পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে লবণ পানিতে পরিণত করে। তাহলে এটা একটা ব্যবহার। আবার দেখো যে আরেকটা ব্যবহার আছে যে তোমার দাঁতের সুরক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যে পেস্ট সকালবেলা ব্রাশ করার সময় বা রাতে ঘুমাইতে যাওয়ার আগে যে ব্রাশ করার সময় যে পেস্টটা ইউজ করি, পেস্টে মিলে ক্ষার ইউজ করা হয়। কেন? আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো আমাদের মুখের যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া দ্বারা ধরো এই খাবারগুলা ভেঙে গিয়ে অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? তো এই অ্যাসিডটা কী করতে পারে, এবং দাঁতের ক্ষয় করতে পারে। এখন তুমি যদি যে পেস্ট ইউজ করতেছো, এই পেস্ট যদি ক্ষার থাকে, তাহলে আলটিমেট তোমার মুখের অ্যাসিড আর পেস্টের ক্ষার এটা বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, যেটা তোমার দাঁতের জন্য ক্ষতিকারক না। কিন্তু অ্যাসিডটা তোমার দাঁতের জন্য ক্ষতিকারক ছিল, যেটা তোমার দাঁতের ক্ষয় করতে পারতো, ঠিক আছে? তাহলে আমরা এটা একটু লিখবো যে দাঁতের সুরক্ষায় আমাদের মুখে অবশিষ্ট খাদ্য ব্যাকটেরিয়ার সহায়তায় অ্যাসিডে পরিণত হয়। এই অ্যাসিড আমাদের দাঁতের ক্ষয় করতে পারে। এটুকু লিখবা। আমাদের ব্যবহৃত টুথপেস্টে ক্ষারটি মুখের অ্যাসিডকে প্রশমিত করে দাঁতকে সুরক্ষা দেয়। এছাড়া কৃষিক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে কৃষিক্ষেত্রে কি ব্যবহার এটার? কৃষিক্ষেত্রে তুমি যে বলো যে হচ্ছে আচ্ছা, তাহলে কৃষিক্ষেত্রে যে ব্যবহার দেখো, তোমরা জানো যে মাটি কখনো কখনো অম্লিক বা মাটিতে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাইতে পারে, ঠিক আছে? যখন মাটিতে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়, আমরা কি করি, ক্ষার দিই। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা তোমার ক্ষারই, তাহলে এটা লিখবা যে যদি মাটিতে অ্যাসিডিটি বৃদ্ধি পায়, যদি মাটিতে অ্যাসিডিটি বৃদ্ধি পায়, ওই মাটিতে কিন্তু ভালো ফসল হয় না, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে, ক্ষার দিয়ে অ্যাসিডিটি কমায় মাটির পরিবেশটাকে নিউট্রাল করতে হবে, যখন ভালো ফসল হবে, ঠিক আছে? তাহলে
দিয়ে মাটির পরিবেশ প্রশমিত করতে পারি। ওকে, ঘ নাম্বারে মোটামুটি তোমরা এটুকু লিখলেই হয়ে যাবে। এখন দেখো ঘ নাম্বারের দিকে দেখো, আমরা ঘ নাম্বারে কি লিখব, যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না। 2 এবং 3 নং বিক্রিয়ার আলোকে ব্যাখ্যা করা। আমরা একটু তাহলে 2 আর 3 নম্বর বিক্রিয়াটা একটু লিখি আগে। তাহলে ঘ নাম্বার দিবা CaCO3 ক্যালসিয়াম। তোমরা যদি সংযোজন বিক্রিয়া আর সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞাটা খুব ভালো করে পারো, তাহলে আশা করি তোমরা এটা হচ্ছে পারার কথা। দেখো, সংযোজন বিক্রিয়া কাকে বলে? যদি কোনো বিক্রিয়ায় দুইটা কিছু যুক্ত হয়ে নতুন কিছু তৈরি করছে, সেটাই সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, দেখো তো এখানে দুইটা কিছু যুক্ত হয়ে নতুন কিছু তৈরি করছে না, এটা সংযোজন বিক্রিয়া। এখানেও দুইটা কিছু যুক্ত হয়ে নতুন কিছু তৈরি করছে না, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? যে দুইটা কিছু যুক্ত হচ্ছে, ওই দুইটা যদি মৌলিক পদার্থ হয়, তাহলে সেটাকে কি বলবো? সংশ্লেষণ বলবো। বুঝছো? তাহলে দেখো, তুমি যদি দেখো এদিকে দেখো, প্রথমে কি বললাম? সংযোজন বিক্রিয়া, দুইটা কিছু যুক্ত হয়ে নতুন কিছু তৈরি হচ্ছে। তার মানে কি এখানেও দুইটা কিছু যুক্ত হয়ে নতুন কিছু তৈরি হচ্ছে। তার মানে কি এই বিক্রিয়া কি? সংযোজন বিক্রিয়া। ওকে, এখানেও দেখো দুইটা কিছু যুক্ত হয়ে নতুন কিছু তৈরি হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটাও কি? সংযোজন বিক্রিয়া। তাহলে এখন সংশ্লেষণ কাকে বলবো? যদি কোনো বিক্রিয়ায় এই যে দুইটা কিছু যুক্ত হচ্ছিল, সেই দুইটা কিছু যুক্ত হওয়ার ক্ষেত্রে যদি মৌলিক পদার্থ যুক্ত হয়, সেটাকে সংযোজনের সাথে সংশ্লেষণ বলা যাবে। ঠিক আছে, তাহলে দেখো তুমি যে এই বিক্রিয়ার দিকে তাকাও, এটা কি মৌলিক পদার্থ? না, এটা তোমার অবশ্যই কি একটা যৌগ, তাই না? এটা তোমার, এটাও একটা যৌগ, এটা একটা যৌগ, দুইটা যৌগ বিক্রিয়া করে নতুন কিছু তৈরি করছে, এটা শুধুই সংযোজন বিক্রিয়া। কিন্তু এখানে দেখো, এটাও মৌলিক পদার্থ, এটাও মৌলিক পদার্থ, দুইটা মৌলিক পদার্থ বিক্রিয়া করে নতুন কিছু তৈরি করছে। তার মানে কি প্রথমত সংযোজন বিক্রিয়া নতুন কিছু তৈরি করতেছে, আর 2 নম্বর কি? মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন কিছু তৈরি করতেছে। তাহলে এর আরেকটা নাম কি? সংশ্লেষণ বিক্রিয়া। এই কথাটাই জাস্ট তোমাকে ঘুরাই ফিরে বুঝাইতে হবে। বুঝছো? তাহলে তোমরা আগে প্রথমে সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা দিবা। হ্যাঁ, আগে উদ্দীপক ওই যে লিখবা, যে উদ্দীপকে বলা হয়েছে যে সকল সংযোজনই তোমার সকল সংশ্লেষণই সংযোজন, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ না, তা নিচে ব্যাখ্যা করা হলো। এগুলা তাহলে প্রথমে উদ্দীপকে লিখবা, লেখার পরে তোমরা হচ্ছে সংজ্ঞা দিবা। হ্যাঁ, তাহলে কি? যে 2 বা ততোধিক সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা কেমন জানো? 2 বা ততোধিক মৌল বা যৌগ যুক্ত হয়ে নতুন কোনো পদার্থ তৈরি করাকে সংযোজন বিক্রিয়া বলে। দেখো, মৌল বা যৌগ, তাহলে দেখো এই যৌগ যুক্ত হইলেও কিছু তৈরি করাকেও সংযোজন, মৌল যুক্ত হয়ে কিছু তৈরি করাকেও সংযোজন বলা হয়। তাহলে বলা যায় উদ্দীপকের 2 এবং 3 দুটি বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া। ওকে, কিন্তু যদি 2 বা ততোধিক মৌল যুক্ত হয়ে কোনো পদার্থ তৈরি করে, দেখো এখানে শুধু মৌলের কথা বলা হয়েছে, হ্যাঁ, তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে এই কথাটা বলবো যে যদি 2 বা ততোধিক মৌল সংযুক্ত হয়ে, তাহলে দেখো এখানে কোনটাতে মৌল সংযুক্ত হয়েছে? এই যে 3 নাম্বারটাতে, তাহলে অবশ্যই এটা সংশ্লেষণ।
এ অনুযায়ী শুধুমাত্র 3 নং বিক্রিয়াটি সংশ্লেষণ বিক্রিয়া, কারণ এখানে দুটি মৌল সংযুক্ত হয়েছে। ঠিক আছে, অতএব যা বলা ছিল, অতএব বলা যায় যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না। এটুকু মোটামুটি লিখলে তোমাদের এটাতে আর কিছু লিখতে হবে না। ওকে, আল্লাহ হাফেজ।